আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। স্যার বিসমিল্লাহ। আপনি মনিটর আগে ঠিক করেন। মনিটরে তো আপনাদের তো দিলাম মনিটর। মনিটর তো ভালোভাবে দেখাচ্ছে না, ক্লিয়ার না। ও আমার চাচা আইছেন দেখি ভাই, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। গতকালকে আমাদের ক্লাস ছিল হচ্ছে ফৌজদারি কার্যবিধি। আমরা 46 থেকে রিভিশন করছিলাম। ফৌজদারি কার্যবিধি পঞ্চম অধ্যায় 46 থেকে আমরা আলোচনা করে গেছিলাম হচ্ছে 53 পর্যন্ত। তারপরে আমরা সংশোধনীর 46-এর ক এবং খ আলোচনা করছিলাম। আমরা আজকে আবার একটু রিভাইজ দিই, তাহলে রিভিশনটা দিলে হয় কি আমাদের পিছনের ক্লাসগুলা মনে থাকে। আর আপনাদের সবার উদ্দেশ্যে একটা জিনিস বলি, আপনারা কি করবেন, এই যে প্রত্যেকদিন যে আমরা যে ক্লাসগুলা করি, যে অল্প যে ক্লাসটা করি, এটা কি করবেন, একটা নোট আকারে নিবেন। আর আপনারা কি করবেন, এই যে দুইটা খাতা বানাই নেবেন। এটা সবচেয়ে বেস্ট হয়, কারণ কি আপনারা এই যে বছরের প্রথম থেকে যেটা পড়তেছেন, এই যে মনে করেন যে আমরা অল্প অল্প করে যে মনে করেন যে এক দুইটা যে প্রশ্নগুলো দেব, এই প্রশ্নগুলো কি করবেন, আপনি নোট করবেন। নোট করলে কি হইব, আপনার বছর শেষ হইলে আপনার আর পিছনে ফিরে তাকান লাগবে না। এই খাতাটাই আপনি দেখলে কি হবে, আপনার একবারে এ টু জেড আপনি কতটুকু লেখাপড়া করছেন, কি পড়ছেন, সেটা আপনার মাইন্ডে চলে আসবে। বুঝা গেল সাদেক তালুকদার বন্ধু? কারণ যদি আপনি একটা খাতা রেডি করেন আমি তাহলে আমি বুঝি ঠিকই, কিন্তু কোনো মনে থাকে না, বয়স হয়েছে তো। না না, এটা করতে হবে, এটা না করলে কিন্তু লস। এই যে কিন্তু আজকে কিন্তু সবাই প্রমোশন হয়ে গেছে, 455 জন। ঠিক আছে, এই জন্য যদি আপনি পরিশ্রমী না হন তাহলে কেউ আপনার প্রমোশন দিতে পারবে না। স্পষ্ট কথা হচ্ছে, স্পষ্ট, যদি পরিশ্রমী না হন তাহলে কেউ আপনাকে, আল্লাহ নিজেও আপনার প্রমোশন দিতে পারবে না। কারণ কি, আল্লাহ স্পষ্ট বলে দিছে যে যে জাতি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে, আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। অতএব নিজের ভাগ্য নিজেরই পরিবর্তন করতে হবে, এইভাবে প্রিপারেশন নেন। যাই হোক, আমরা এখন স্যার রিভিশন দিই। নোটশিটের পিডিএফ ফাইল দিয়েন যা স্যার। যাক, আল্লাহ ভরসা, শুরু করি না, ইনশাল্লাহ। ওই নোটশিটের পিডিএফ এটা আপনারা তৈরি করবেন। ঠিক আছে, আমরা প্রত্যেকদিন যে ক্লাস করব, ক্লাসের প্রেক্ষিতে যেটা আলোচনা হবে, এই আলোচনার প্রেক্ষিতে আমরা প্রত্যেক সপ্তাহে শনিবারে আমরা লিখিত পরীক্ষা নেই। গতদিন লিখিত পরীক্ষা দিছিলাম, কয়েকজনে খাতা দিয়েছেন আর বাকি কেউ খাতা দেন নাই। ঠিক আছে, এটা কিন্তু খুবই যেদিন হতাশাজনক। স্যার যেদিন পরীক্ষা নিয়েছেন আমি আর আগের দিন ভর্তি হয়েছি, ইনশাল্লাহ আগামী মাস থেকে হ্যাঁ, 1 তারিখ আগামী থেকে মাস শুরু না, হবে এটা জীবনের প্রত্যেক লড়াই। সপ্তাহে পরীক্ষা ভাই। ভাই প্রত্যেক সপ্তাহে পরীক্ষা, প্রত্যেক শনিবারে হচ্ছে লিখিত পরীক্ষা এবং শুক্রবারে হচ্ছে এমসিকিউ। এই এক সপ্তাহে আমরা যা পড়তেছি, আগামী শুক্রবারে এটার এমসিকিউ হবে এবং শনিবারে লিখিত হবে। এখন ইনশাল্লাহ আপনাদের বুঝতে ইনশাল্লাহ হবে স্যার, মিউট করে যে দিলাম। আমরা যে এই যে 2 সপ্তাহে যা পড়ছি, আগামী শুক্র এবং শনিবারে এই 2 সপ্তাহ পড়া হচ্ছে এমসিকিউ হবে এবং শনিবারে লিখিত হবে। তো আমরা তো আর এত বড় প্রশ্ন দেই না, ছোট ছোট করে, আমাদের পুঁজি হবে অল্প। ঠিক আছে, অল্প জি অল্প স্যার, পুঁজিতে আমরা সাগর সৃষ্টি করব। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ। তো সবাই ওইভাবে প্রিপারেশন নেবেন। আর যারা আনমিউটে আছেন আপনারা মিউট করে দিন, কারণ ক্লাস রানিং অবস্থায় যখন একটা সাউন্ড আসে, এটা কিন্তু মনে হয় যে একটু বিব্রতকর করে। ঠিক আছে, স্যার আমার ডাকছিলেন স্যার, আমি একটা ব্যস্ত ছিলাম স্যার, এই কারণে হ্যাঁ ঠিক সরি আছে, স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে, ক্যারি অন। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 46 ধারা থেকে আবার রিভিশন দিই। 46 ধারা হচ্ছে গ্রেপ্তার। যখন কোনো ব্যক্তি নাগরিক অধিকার খর্ব করিয়া পুলিশ হেফাজত বা আইন শৃঙ্খলাকারী হেফাজতে নেওয়া হয়, সেটাকে গ্রেপ্তার বলে। ফৌজদারি কার্যবিধি 46 ধারা, পিআরবি 316 বিধি। 47 ধারা হয়েছে, যে স্থানে আমার গ্রেফতারকৃত ব্যক্তি লুকাই আছে সেই স্থানে মালিকের কাছে অনুমতি নেওয়া। যদি সে অনুমতি না দেয় সেই ক্ষেত্রে, না, 47 হয়েছে ওনার কাছে অনুমতি এবং আমার দাবি অধিকার চাইব, উনি অনুমতি দিবেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন। আর যদি উনি অনুমতি না দেয় তাহলে কি করব, আমি 48-এ সেখানে প্রবেশ করব, সেখানে আমি 48-এ প্রবেশ করব। সাতচল্লিশ দ্বারা হচ্ছে সেই স্থানে প্রবেশের অনুমতি চাওয়া, এবং 48 দ্বারা হচ্ছে যদি সে অনুমতি না দেয় তাহলে সেই ক্ষেত্রে আমি দরজা জানলা ভেঙে প্রবেশ করতে পারবো। 49 দ্বারা হচ্ছে
যদি আমি ভিতরে প্রবেশ করার পরে সেখানে আটকা পড়ি তাহলে 49 ধারায় দরজা জানলা ভেঙে বাইর হইতে পারবো। 50 ধারা হচ্ছে গ্রেফতার পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু ক্ষমতা প্রয়োগ করার দরকার ততটুকু করতে পারবো, তার বেশি করা যাবে না। 51 ধারা হচ্ছে আটক ব্যক্তির দেহ তল্লাশি। আটক ব্যক্তির দেহ তল্লাশির ক্ষেত্রে যদি সে জামিন নিতে অসমর্থ হয় এবং জামিন নিতে না পারে সেই ক্ষেত্রে দেহ তল্লাশি করা যাবে, আর না হলে দেহ তল্লাশি করা যাবে না। আর সংশোধন অনুসারে বলা আছে তার যে দেহ তল্লাশি করে যেসব দ্রব্য বস্তু পাওয়া যাবে সেগুলোর একটা জব্দ তালিকা করতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নেবেন এবং সেই ব্যক্তির স্বাক্ষর নেবেন। স্বাক্ষর নিয়ে যদি সম্ভব হয় তাহলে তাকে এবং তার মনোনীত ব্যক্তিকে জব্দ তালিকার একটি কপি দিবেন। 51 ধারা। 52 ধারা হচ্ছে মহিলার দেহ দ্বারা দেহ তল্লাশি করাইতে হবে, পিআরবি 322। 53 ধারা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহে যদি কোনো অবৈধ অস্ত্র পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তার এইগুলা জব্দ তালিকা করে হেফাজতে নেবেন এবং তাকে যে আদালতে প্রেরণ করা হবে সেই আদালতে উক্ত মালামাল গুলা প্রেরণ করবেন। তারপরে আমরা আলোচনা করছিলাম সংশোধিত 46-এর ক, ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025-এর 46-এর ক। কতে আলোচনা করা হয়েছিল যে কি গ্রেফতারকৃত ব্যক্তির গ্রেফতারকৃত কর্মকর্তা বা ব্যক্তির দায়িত্ব এবং প্রক্রিয়া। অর্থাৎ আপনি পুলিশ অফিসার কি করছেন, আপনি গ্রেফতার করতে গেছেন, সেই গ্রেফতার করতে গিয়ে আপনি কি করছেন যে আপনার কিছু মেনটেনেন্স দায়িত্ব আছে সেগুলো আপনি পালন করবেন। এখন পালন করতে গিয়ে আপনি কি কি দায়িত্ব পালন করবেন, এখানে 5টা বিষয় বলা আছে যে যদি আপনি গ্রেফতারের প্রক্রিয়া এবং গ্রেফতারকারী কর্মকর্তার দায়িত্বগুলো কি। প্রথমত হচ্ছে আপনি যখন গ্রেফতার করতে গেছেন আপনি পোশাক পরিহিত অবস্থায় যাবেন এবং আপনার পরিচয় প্রকাশ করবেন। কি জন্য প্রকাশ করবেন, যে আপনি পুলিশ অফিসার বা আপনি গ্রেফতারের ক্ষমতাবান, আপনাকে যাতে শনাক্ত করা যায় সেই জন্য আপনার পরিচয় দিবেন। 46-এর ক এর 1-এর ক, এখানে ক খ গ ঘ ঙ চ, অর্থাৎ 46-এর ক এর মধ্যে এই 6টা কোটেশন আছে 1-এর মধ্যে। কতে বলা আছে যে আপনার আইডি কার্ড প্রদর্শন করবেন। ঘতে হচ্ছে আপনি যাকে গ্রেফতার করতেছেন সেই গ্রেফতারের স্মারকলিপি প্রস্তুত করবেন এবং কমপক্ষে একজন সাক্ষীর স্বাক্ষর নেবেন এবং যারা গ্রেফতার করছেন সে যাতে অস্বীকার করতে না পারে এই জন্য তার স্বাক্ষর নেবেন। এটা হচ্ছে গর মধ্যেই 2টা কথা। ঘতে হচ্ছে যদি তাকে তার বাড়ির বাহিরে থেকে গ্রেফতার করা হয় সেই ক্ষেত্রে তার নিকটতম প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কি করতে হবে, 12 ঘন্টার ভিতরে সংবাদ দিতে হবে। আর উতে হচ্ছে যদি সে অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শুধু অসুস্থ বললে হবে না, তার শরীরে আঘাতের চিহ্ন আছে সেগুলো আপনি নোট নেবেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করবেন। চতে হচ্ছে 12 ঘন্টার ভিতরে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং তার উকিলের সাথে দেখা করার ব্যবস্থা করতে হবে 12 ঘন্টার ভিতরে। এই 46-এর কোয়ার কিন্তু অনেক প্রশ্ন আসছে গত এমসিকিউতে, যারা এই এমসিকিউ গুলার উত্তর করতে পারছে তারাই মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারছে। আমাদের দেখার মধ্যে অনেক পরিচিত আছে যারা খুবই ভালো আইন জানে কিন্তু এই আইনের মধ্যে সে পারে নাই বিধায় সে 29-28 হয়ে ফেল করছে। যাক, এখন যদি সবার প্রিপারেশন ভালো হয় তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। তারপরে হচ্ছে 46-এর খ। 46-এর খ হচ্ছে কি যে গ্রেফতারের যে আপনি যে 46-এর ক এর যে কার্যক্রম গুলা করলেন এইগুলা কি করতে হবে, আপনার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, সরকারি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে হবে এবং জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এবং তথ্য প্রদান করতে হবে। 46-এর খ, সরকারি রেজিস্ট্রারে 4টা বিষয় লিপিবদ্ধ করবেন। তার অপরাধের ধরন, অভিযোগকারী কে, কার কাছে সংবাদ দিছেন এবং কোন অফিসারের হেফাজতে আছে, এই 4টা বিষয় সরকারি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করবেন। 2 হচ্ছে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা। জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন কি, মনে করেন যে আপনার থানা এলাকা থেকে আপনি গ্রেফতার করলে আপনার থানায় জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। আর যদি আপনার থানার বাহিরে হয় সেই ক্ষেত্রে আপনি যে থানায় গ্রেফতার করবেন ওই যে গদারায় যে আপনি স্মারকলিপি প্রস্তুত করছেন ওই স্মারকলিপির একটা কপি ওই থানায় দিয়ে দিবেন, তারা তাদের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা জিডিতে নোট দিবে। আর 3 হচ্ছে কি যে গ্রেফতার সম্পর্কে সংবাদ দিবেন। এই সংবাদটা কাকে দিবেন, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনি সংবাদ দিবেন। এটা হচ্ছে 46-এর খ এর 1, 2, 3। 3 হচ্ছে সংবাদ দিবেন এবং দিতে কে বাধ্য, সাধারণ ডায়েরির দায়িত্বপ্রাপ্ত অফিসার সংবাদ দিতে বাধ্য।
এইটা ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা আমাদের শুরু হচ্ছে ফৌজদারি কার্যবিধি 46-এর ঘ। 46-এর গ, যেখানে বলা আছে গ্রেফতারকে তথ্য রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শন। গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শন করবেন কে? এখানে হচ্ছে দুই ব্যক্তির দায়িত্ব হচ্ছে গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণ করা, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার। গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে দুইজনের, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার। এবং উনারা কি করবে? একজন কর্মকর্তাকে নিযুক্ত করবেন এই রেজিস্টারটা রক্ষণাবেক্ষণ করার জন্য। এবং এই রক্ষণাবেক্ষণ রেজিস্টারের দায়িত্বে যিনি থাকবেন উনি সর্বনিম্ন পদবি হবে ASI, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আমার মতে একজন ASI থাকবে এটার দায়িত্বে। তাহলে এখন আমরা 46-এর গড় কিছু MCQ করি। 46-এর গয়ের বিষয়বস্তু কি? গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণ ও প্রদর্শন করা, গ্রেফতারকৃত ব্যক্তির ঠিকানা লিপিবদ্ধ করা, গ্রেফতারকৃত ব্যক্তির আইনগত অধিকার রক্ষা করা, নাকি সবগুলাই? উত্তর দেন, উত্তর দিতে হবে, না হলে কিন্তু এগুলো ক্লাসের মধ্যে গ্যাপ পড়বে। সবগুলো স্যার। জি না, স্যার প্রশ্নটা আরেকটু স্যার। গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শন, ফৌজদারি কার্যবিধি 46-এর গ এর বিষয়বস্তু কি? ফৌজদারি কার্যবিধি 46-এর গ এর বিষয়বস্তু কি? গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শন, এটা হচ্ছে মূল বিষয়বস্তু। তারপরে হচ্ছে আপনারা যদি কোটেশন দেয় তাহলে কি বলবে? গ্রেফতারকারী কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। আর যদি কোটেশন দেয় যে হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তির আইনগত অধিকার, তাহলে আপনাকে লিখতে হবে 46-এর গ হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তির গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শন হচ্ছে ফৌজদারি কার্যবিধি 46-এর গ। তারপরের প্রশ্ন, গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সকলেই? পুলিশ সুপার, পুলিশ কমিশনার স্যার। এখানে কিন্তু আমি ক এবং খ বলি নাই, সকলে হবে স্যার। সকলেই। কারণ কি, থানায় গ্রেপ্তারের রেজিস্টার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে ভারপ্রাপ্ত অফিসারের, বুঝছেন? এই জন্যই এখানে আপনি কোটেশন গুলা দেখবেন। যদি এখানে আমি ক এবং খ লিখতাম তাহলে আপনি বলতে পারতেন ক এবং খ। যেহেতু আমি কতে বলছি পুলিশ সুপার, খতে বলছি পুলিশ কমিশনার, গতে বলছি ভারপ্রাপ্ত কর্মকর্তা, শেষে বলছি সকলেই, তার মানে বুঝতে হবে যেহেতু এখানে ক এবং খ দেওয়া নাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সকলেই। কারণ থানার মধ্যে যেই রেজিস্টার আপনি লিপিবদ্ধ করবেন সেটার দায়িত্ব হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর যারা থানায় চাকরি করেন তারা অবশ্যই জানেন যে থানার মধ্যে একটা হাজত রেজিস্টার আছে, আসামি রেজিস্টার আছে। আসামিরা যখন হাজতে রাখা হয় সেটা এখানে লিপিবদ্ধ করা হয়। জি স্যার। অতএব এইটা হবে, যদি আপনাকে শুধু পুলিশ কমিশনার, পুলিশ সুপার দিয়ে থাকে তাহলে আপনি কি দিবেন? ক এবং খ। আর যদি ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দিয়ে নিচে দেওয়া থাকে সকলেই, তাহলে অবশ্যই আপনি সকলেই দিবেন। কারণ এটা কিন্তু আপনাকে একটু এখানে টেকনিক অবলম্বন করতে হবে। তারপরে কি বলছে? গ্রেফতারকৃত ব্যক্তির নাম, ঠিকানা, কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, কে অভিযোগ দিছে সেটা স্পষ্ট করে লিখতে হবে। প্রয়োজন অনুসারে ডিজিটাল আকারে সেটা লিপিবদ্ধ করিয়া প্রচার করতে হবে। তাহলে গ্রেফতার রেজিস্টারে কি কি বিষয় লিখতে হবে? গ্রেফতারকৃত ব্যক্তির নাম, ঠিকানা এবং তার কি অপরাধের কারণে গ্রেফতার করা হয়েছে এবং অভিযোগকারী কে, এই চারটা বিষয় আপনাকে লিপিবদ্ধ করতে হবে। এবং প্রত্যেকটি থানায় এবং জেলা শহরে বা মহানগর এলাকায় এগুলা কি করতে হবে? যদি সম্ভব হয় তাহলে ডিজিটাল আকারে বা ব্যানার আকারে সেগুলা প্রকাশ করবেন।
46-এর গ। তারপরে 46-এর ঘতে হচ্ছে যে গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা, যেটাকে আমরা বলি গুলার গ। গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা। স্বাস্থ্য ও নিরাপত্তা কি? যে যদি কোনো ব্যক্তিরে আপনি হেফাজতে নেন, তাহলে আপনি যে দায়িত্বপ্রাপ্ত অফিসার, আপনার দায়িত্ব হবে যে তার স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করা। এটার যদি এমসিকিউ দেয়, আপনি একজন পুলিশ অফিসার একজন ব্যক্তিকে গ্রেফতার করছেন, তাহলে আপনি যখন তারা থানা হাজতে রাখছেন বা কোন হেফাজতে নিছেন, তাহলে তার দায়িত্বে কে থাকবেন? আপনাকে এমসিকিউ প্রশ্ন দিল হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাব ইন্সপেক্টর, ডিউটি অফিসার, দায়িত্বপ্রাপ্ত অফিসার। সেই ক্ষেত্রে আপনি উত্তর কোনটা দিবেন? দায়িত্বপ্রাপ্ত অফিসার স্যার। দায়িত্বপ্রাপ্ত অফিসার। যিনি দায়িত্বে থাকবেন তিনি সেটার জন্য তার স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করবেন। 46-এর ঙ, গ্রেফতারকৃত ব্যক্তির চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে পরীক্ষা। এখন তো মনে করেন যে আইন তো নতুন হয়েছে, এগুলো তো আমরা আগে যখন থানাবাড়িতে চাকরি করছি এগুলা করে আসতে হয়েছে। যেহেতু আমাদের ক্লাস স্বল্প, এই জন্য মনে করেন যে এগুলা কিছু গল্প আছিল, সেগুলো তো বলতে পারলাম না। যাকে এগুলো পরবর্তীতে সময় ইনশাল্লাহ বলবো না। কারণ আমি রাঙ্গামাটি সদর থানায় যখন একটা আসামি ধরছিলাম, আসামি মাতাল অবস্থায় পাওয়ার পরে সে সারা রাত্র না খাইয়া সকালে অসুস্থ হয়েছে। সেই ক্ষেত্রে মনে করেন যে তারে নিয়ে হসপিটাল যাওয়া, দৌড়াদৌড়ি করা, তারপরে সিডাব্লিউ দেওয়া, এগুলো অনেক ভেজাল। এই জন্য যখনই কোনো আসামি গ্রেপ্তার করবেন, অবশ্যই অবশ্যই আসামির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন। সে খাইছে কিনা, তারপরে তার কোনো ওষুধপত্র লাগে কিনা, এগুলো অবশ্যই নিশ্চিত করবেন। প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে তারে দিয়ে দেবেন। অবশ্যই আসামির নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। এখন কি হয়েছে, আমরা 46-এর ঙ হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা। আপনি একজন আসামিরে গ্রেফতার করছেন, গ্রেফতার করে পরে তার দেহের মধ্যে আপনি আঘাতের চিহ্ন পাইছেন, অথবা সে অসুস্থ হয়েছে বা পলায়ন করতে গিয়ে শরীরে বিভিন্ন সমস্যা হয়েছে, অথবা সে বলছে যে তার শরীরে বুকে ব্যথা করতেছে বা প্রেশারের ওষুধ খায়, এগুলো সে আপনার বলছে। তখন আপনি কি করবেন? সাথে সাথে তার নিয়ে ডাক্তারের কাছে যাবেন, সরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে ডাক্তার দেখাইয়া ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সনদ নিবেন। চিকিৎসা সনদ নিবেন, চিকিৎসা সনদ নিয়ে সেটা আপনার নোটে লিপিবদ্ধ করবেন। আর যদি মহিলা হয় সেক্ষেত্রে কি করবেন? মহিলার দ্বারা বা মহিলা চিকিৎসক দিয়া তারে চিকিৎসা করাইবেন। আর যদি মহিলা চিকিৎসক না থাকে সেক্ষেত্রে কি করবেন? মহিলা একজন নার্স বা মহিলা সমাজকর্মী অথবা মহিলা পুলিশের উপস্থিতিতে পুরুষ চিকিৎসক দ্বারা তার চিকিৎসা নিশ্চিত করবেন। 2 হচ্ছে চিকিৎসা সনদ নেবেন। ডাক্তার কি করবেন? ডাক্তারের চিকিৎসা সনদ দিবেন এবং ফ্রি। এটা কারে দিবেন? পুলিশ অফিসার এবং আসামিরে চিকিৎসা সনদ দিবেন। এইটার উপরে একটা এমসিকিউ আসছিল যে পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষার জন্য পুলিশ অফিসারের বা চিকিৎসক কর্মকর্তার দায়িত্ব কি? তার চিকিৎসা করাবেন এবং তিনি কি করবেন? চিকিৎসা সনদ দিবেন। চিকিৎসা সনদ দিবেন। 3 হচ্ছে যে যদি ম্যাজিস্ট্রেটের সামনে কোনো আসামির উপস্থাপন করা হয় বা ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে কোনো আসামি অসুস্থ, সেই ক্ষেত্রে তিনি কি করবেন? তার চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দিবেন। চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দিবেন। আর যদি সে হসপিটালে ভর্তি হয় সেই ক্ষেত্রে তারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তার হাজিরা নিতে পারেন। তাহলে এখন আমরা 46-এর মুহূর্তে এমসিকিউ কি নেব? গ্রেফতারকৃত ব্যক্তিকে যদি অসুস্থ হয় তাহলে কোথায় প্রেরণ করবেন? সরকারি হসপিটালে, বেসরকারি হসপিটালে, নাকি নিবন্ধিত চিকিৎসকের নিকট? সরকারি হসপিটালে। সরকারি হসপিটাল সবাই পাইলেন না, হাসপাতালে স্যার। তাহলে কই দিবেন? সরকারি হসপিটাল পাইলেন না, তাহলে কি করবেন? সরকারি
সরকারি হসপিটাল না পাইলে আপনি নিবন্ধিত কোনো নিবন্ধিত চিকিৎসক, ডাক্তারের কাছে স্যার। নিবন্ধিত চিকিৎসক অর্থাৎ যারা সরকারের নিবন্ধন প্রাপ্ত সেই সব চিকিৎসকের কাছে পাঠাইতে হবে। আর মহিলা হইলে কার কাছে পাঠাইবেন? মহিলা চিকিৎসক নাকি মহিলা নার্স নাকি পল্লী চিকিৎসকের কাছে? মহিলা চিকিৎসক হবে স্যার। মহিলা চিকিৎসকের কাছে। এখন মহিলা চিকিৎসক পাইলেন না, সেই ক্ষেত্রে যদি সরকার কর্তৃক নিবন্ধিত কোনো মহিলা থাকেন তাকে তাহলে তার কাছে প্রেরণ করা যাবে। মহিলা চিকিৎসক নাই, যেমন তোমার বিলাইছড়ি উপজেলার হসপিটালে কিন্তু মহিলা চিকিৎসক নাই, সেই ক্ষেত্রে কি করবা? মহিলা নার্সের কাছে দেখতে হবে। মহিলা নার্স বা মহিলা তৃতীয় পক্ষ যারা আছে সমাজকর্মী তাদের উপস্থিতিতে পুরুষ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করাবেন। এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে। আর যদি এখন আপনার চিকিৎসা কার্যক্রম শেষ করলেন, এখন চিকিৎসকের দায়িত্ব কি? চিকিৎসা সনদটা কাকে দিবে? পুলিশ অফিসারকে, আসামিকে, নাকি উভয়জনকে দিতে হবে? উভয়কে দিতে হবে স্যার, 1 কপি করে। উভয়কেই দিতে হবে। এখন ম্যাজিস্ট্রেটের কাছে আপনি গিয়ে আসামি বলছে যে স্যার আমি তো অসুস্থ, তখন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কি? তারে হাজতে প্রেরণ করবে নাকি হসপিটালে প্রেরণ করবে নাকি চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবে? চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবে। চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবে বা নির্দেশ দিবে, যারা থাকবে তাদের বলবে যে আপনারা তার চিকিৎসা নেন। এখন আপনি আসামি ধরছেন, সে অসুস্থ হইয়া পুলিশ হসপিটালে ভর্তি, এখন তারে হাজির করবেন কিভাবে? হাজির হওয়া না গেলে স্যার ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে, সেটা যদি আদালত সন্তুষ্ট হন যে তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা যাবে, সেই ক্ষেত্রে তিনি তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করবেন। তাহলে আমরা কি করলাম? 46 ধারা শেষ করলাম। 46 ধারার একটা শর্ট আলোচনা হচ্ছে 46-এর ক, গ্রেফতারকৃত ব্যক্তি বা পুলিশ অফিসারের দায়িত্ব। এখানে 6টা কোটেশন আছে। খ, গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য সংরক্ষণ এবং প্রদর্শন, নাকি সরকারি রেজিস্ট্রারে লিপিবদ্ধকরণ এবং তথ্য প্রদর্শন। খ, ঘতে হচ্ছে এটার দায়িত্ব কারা পালন করবে? সরকারি রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কার? পুলিশ সুপার, পুলিশ কমিশনারের, এবং একজন এএসআই থাকবেন সেটার লিপিবদ্ধ দায়িত্বে। ঘতে হচ্ছে যে পুলিশ অফিসারের দায়িত্বে আছে উনি কি করবে? উনি তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। ও, যদি কোনো আসামি অসুস্থ হয় সেই ক্ষেত্রে তার চিকিৎসা নেবেন এবং চিকিৎসা সনদ সংগ্রহ করবেন। আর ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে যদি সে অসুস্থ হয় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে হসপিটালে যাওয়ার নির্দেশ দিবেন। এই গেল আমরা 46-এর সংশোধন। এখন আমরা যাই 54 ধারা। আমাদের এই যে আপগ্রেড মারতেছে, 7 মিনিট আছে। 54-রে আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। 54 আগে ছিল 9টা, এখন বর্তমানে সংশোধনী অধ্যাদেশ অনুসারে হয়েছে 11টা কলাম বা 11টা প্রথমত দ্বিতীয়ত এরকম 11টা কোটেশন হয়েছে। এখন প্রথমে কি বলছে? পুলিশ অফিসারের সামনে আমলযোগ্য অপরাধ করতে হবে, কগনাইজেবল অফেন্স, পুলিশ অফিসারের সামনে অর্থাৎ উপস্থিতিতে। 2-এ কি বলছে? 2-এ হচ্ছে যুক্তিসঙ্গতভাবে পুলিশ অফিসার বিশ্বাস করতে হবে যে সে যে অপরাধটা করছে সেটার মেয়াদ 7 বছরের কম না বেশি। যেটার বয়স হইতে পারে 7 বছরের কম হচ্ছে খ। এখানে আবার আপনার 4টা কোটেশন দেওয়া আছে যারা কি কি অপরাধের কারণে বিরত রাখতে হবে, যে সে কি করবে? অপরাধটা করতে পারে, অথবা সাক্ষীরে বিনষ্ট করতে পারে, মানুষের ভয়ভীতি দেখাইতে পারে, অথবা কাউকে প্রলোভন দিয়া বা আলামত নষ্ট করতে পারে। সেই ক্ষেত্রে তারা গ্রেফতার করার দরকার হইলে উনি
54 দ্বিতীয় যে অংশ সেই অংশে উনি গ্রেপ্তার করতে পারবে। 3 হচ্ছে যে ব্যক্তির যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয় যে তার অপরাধটা 7 বছরের বেশি, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করতে পারবেন। তাহলে আমরা কি করব, এখানে একরে ভাঙ্গে 3টা করছে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো প্রথমটা হচ্ছে পুলিশের উপস্থিতিতে কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধ। দ্বিতীয়টা হচ্ছে 7 বছরের কম অপরাধ। তৃতীয়টা হচ্ছে 7 বছরের বেশি অপরাধ হইলে সেই ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারবেন। চতুর্থ হচ্ছে যার নিকট গড় ভাঙ্গার সরঞ্জামাদি থাকবে। পঞ্চমত যাকে সরকার অপরাধ হিসেবে ঘোষিত করেছে সেইটা। ষষ্ঠত হচ্ছে যার নিকট চুরাই মাল পাওয়া যাবে সেই ব্যক্তিকে বা সন্দেহ করবে। সপ্তম, পুলিশ এর কাজে বাধা প্রদানকারী বা পুলিশ হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তি। অষ্টম, সামরিক বাহিনী হতে পলায়নকারী ব্যক্তি। নবম, যে বিদেশে অপরাধ করে দেশে চলে এসেছে সেই ব্যক্তি। 10, ফৌজদারি কার্যবিধি 565 বিধান লঙ্ঘনকারী ব্যক্তি। 11 হচ্ছে পুলিশের নিকট থেকে অধিযাচন পত্র পাওয়া গেলে। এই 11টা কোটেশন। এখন কি 11টা কোটেশন কি আমরা আরেকবার কি বলবো, নাকি সুজন কি বলতে পারবা? স্যার আর একবার বলেন স্যার। আচ্ছা, আমি আরেকবার বলি। যদি আমার ক খ মিস যায়, প্রথম দ্বিতীয় মিস যায়, তাহলে আপনারা একটু কারেকশন করে দিয়েন। প্রথমত হচ্ছে পুলিশের সামনে কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের বিশ্বাস করার কারণ হচ্ছে যে তার যে অপরাধটা করছে সেটার সাজা 7 বছরের কম। তৃতীয়ত হচ্ছে যে সে যে অপরাধটা করছে সেটার সাজা 7 বছরের বেশি, যদি পুলিশ যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন। 4, যার নিকট গড় ভাঙ্গার সরঞ্জামাদি পাওয়া যাবে বা সন্দেহ হয়। 5, সরকার কর্তৃক ঘোষিত অপরাধী। 6, চুরাই মাল রক্ষণাবেক্ষণকারী বা গ্রহণকারী। 7, পুলিশ হেফাজত থেকে পলায়নকারী বা পুলিশের কাছে বাধা প্রদানকারী। 8, সামরিক বাহিনী হতে পলায়ন করেছে এরকম বিশ্বাস থাকলে বা পলায়নকারী ব্যক্তি। 9, বিদেশে অপরাধ করে দেশে চলে এসেছে এইরকম কোনো ব্যক্তি যেটা সন্দেহ হয় বা সন্দেহ পোষণ করে। 10, ফৌজদারি কার্যবিধি 565 3 উপধারার বিধান লঙ্ঘনকারী ব্যক্তি। 11, পুলিশের নিকট থেকে অধিযাচন পত্র পাওয়া গেলে। এখন কি কেউ বলতে পারবেন 11টা কলাম? একবারে মুখস্থ করতে হবে, কারণ কি পরীক্ষার হলে এইগুলা গিয়ে আপনার খোঁজার মতো কোনো সময় নাই। স্যার অধিকারের শব্দটা কি অর্থ কি স্যার? অধিকার অধিযাচন হচ্ছে ওই যে আমরা রিকোজিশন পাঠাই না এক থানা থেকে অন্য থানায়, যে আমার থানার একজন আসামি আপনার থানার মধ্যে লুকাইয়া আছে, তারা একটু গ্রেফতার করিয়া আমার হাওলা করেন, এটা হচ্ছে অধিযাচন পত্র বা রিকোজিশন। স্যার গ্রেপ্তারের অনুরোধ পত্র আর কি, এটা একই ওয়ারেন্ট যে একই অনুরোধ পত্র হচ্ছে আপনার মামলার একজন আসামি, সে কি করছে ফলাইয়া গিয়া মনে করেন যে আছে আপনার কুড়িগ্রামে, সেই ক্ষেত্রে আপনি কি করছেন, আপনি একটা রিকোজিশন পাঠাচ্ছেন যে আপনার অমুক থানা এলাকায় আমার একজন আসামি আছে, সেই থানার অফিসার তারা গ্রেপ্তার করিয়ে দিবে, এটা হচ্ছে রিকোজিশন অনুরোধ পত্র। সঠিক সঠিক স্যার। পারবো স্যার। বলো সুজন বলো। ক্লাস আমরা শেষ পর্যায়ে এসেছে, 1.5 মিনিট আছে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে স্যার পুলিশের সামনে আমলযোগ্য অপরাধ করলে। 2 নম্বর হচ্ছে 7 বছরের কম অপরাধে। 3 নম্বর হচ্ছে 7 বছরের বেশি অপরাধে। আর মানে দণ্ডিত হবে আর কি। এরপর হচ্ছে গড় ভাঙ্গার সরঞ্জাম দণ্ডিত হবে। আর কারোর কাছে গড় ভাঙ্গার সরঞ্জামাদি পাওয়া গেলে। এরপর হচ্ছে সরকার কর্তৃক ঘোষিত সে অপরাধী এরকম। এরপর হচ্ছে কারণ চুরাই মালামাল বা সংরক্ষণ বা তার হেফাজতে থাকলে। এরপর হচ্ছে পুলিশের কাজে বাধা প্রদান করলে।
প্রদান এরপর করে। হচ্ছে প্রতিরক্ষা বা সরকারি সামরিকভাবে বাহিনীতে। পলায়নকৃত ব্যক্তি, হুম, বাহিনীতে পলায়ন ব্যক্তি। এরপর হচ্ছে আপনার বিদেশে অপরাধ করে আসছে কিন্তু দেশে এটা দেশে আছে, দেশে আছে সেটা মনে হচ্ছে যে এটা অপরাধ বাংলাদেশের জন্য এটা। আর হচ্ছে 563 বিধান মানে এটা উপধারা তিনের অনুসারে উপধারা। নিয়ম লঙ্ঘন করতে উপধারা। আর পুলিশের নিকট হতে অভিযোজন পত্র পাওয়া গেছে এমন ব্যক্তি। সুন্দর, সাবাস। সুন্দর, ভালো ছিল। আমাদের সুজন এবার মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো প্রিপারেশন নিচ্ছে, একটা ভালো রেজাল্ট করবে আশা করা যায়। তাই আমরা সবার প্রতি অনুরোধ থাকবে সবাই। স্যার আমার প্রথম হুম, প্রথম ক্লাস স্যার এগুলা, এই হ্যাঁ প্রথম হ্যাঁ, বই শুরু করছিলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে একটা কথা আছে না যে অল্প অল্প পুঁজিতে আমরা যখন অ্যাডভান্স হব